সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমুদ। রমজানেও রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়েছে বেশ। আওয়ামী লীগ নিষিদ্ধ করা কিংবা না করা, ভোটার ও প্রার্থীর বয়স বিতর্ক, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে হঠাৎ করে রাজনৈতিক দলগুলো বাকযুদ্ধ নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রাজনৈতিক কর্মীদের সরব উপস্থিতি ও যুক্তিতর্কে প্রাণবন্ত। এই উত্তাপ কি আরও বাড়বে নাকি সুন্দর পরিবেশ তৈরি করতে সহায়ক হবে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় নতুন উত্তাপ রাজনীতির মাঠে। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক বিএনপি, এবং হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল, নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ, পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধে ৪৮ ঘন্টার আলটিমেটাম, জুলাই অভ্যুত্থানে আহতদের, গণ অধিকার পরিষদের গণস্বাক্ষর, প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি। অনির্বাচিতদের ক্ষমতায়নের চেষ্টা দেখছে বিএনপি, ঐক্যমত্য কমিশনের প্রশ্নের ধরন নিয়ে প্রশ্ন, স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সব দলের ঐক্য চান তারেক রহমান। ঐক্যমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিস ও লেবার পার্টির বৈঠক, ফ্যাসিবাদীদের নির্বাচনের সুযোগ না দেওয়ার আহ্বান, দ্রুত জাতীয় ঐক্যের আশা আলী রিয়াজের। এবং একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না কোনো কোম্পানি, সংস্কার কমিশনের প্রস্তাব, বাস্তবায়নযোগ্য সুপারিশ অবিলম্বে কার্যকরের আশ্বাস প্রধান উপদেষ্টার। আমরা আলোচনায় আসি। শুরুতে হারুন ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনি দেখছেন যে বেশ ২-৩ দিন ধরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা নিয়ে একটি বিতর্ক চলছে। আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পক্ষে বিপক্ষে নানা মত আছে। বিশেষ করে অনেক বিএনপি, জামায়াতও কিন্তু খুব কঠোরভাবে বলছে না যে নিষিদ্ধ তারা চায়, বরং সেটি জনগণের হাতে ছেড়ে দিচ্ছে। আবার অপরদিকে দেখছে যে আমরা এনসিপি, যেটি নতুন রাজনৈতিক দল আসছে, তাদের নেতারা কঠোরভাবে আওয়ামী লীগে নিষিদ্ধ চায়। তাহলে নিষিদ্ধটা আসলে কি প্রক্রিয়া হবে? নির্বাহী আদেশে হবে, বিচারিক প্রক্রিয়া দিয়ে হবে, নাকি জনগণের রায় দিয়ে হবে? কিভাবে আসলে কি আওয়ামী লীগের ফিউচারটা বা ভবিষ্যৎটা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক নীলুফার চৌধুরী মনি আপা, আমাদের প্রিয় আপা। তো যে জিনিসটা আপনাকে বলছি যে বিতর্কটা হঠাৎ করে সামনে আসার তো একটা প্রেক্ষাপট আছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, তো সেখান থেকে তো আসার পরেই আমরা আপনার হাসনাত আবদুল্লাহর পরের দিন বা ওই দিন রাতেই হয়তো একটা পোস্ট আমরা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি দিলেন। তো সেই জায়গা থেকে পরের দিন বিভিন্ন অবস্থান, পক্ষে বিপক্ষে, এগুলো আমরা দেখছি। তো বিতর্কটা তো ভালো, আমি বিতর্কটাকে কিন্তু খুব পজিটিভলি নেই যে এটা হওয়া উচিত কি উচিত না, সেটা নিয়ে কথাটা বার্তা হওয়া দরকার। কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনার যে জুলাই গণ অভ্যুত্থান, এই সময় যে গণহত্যার ঘটনা ঘটেছে, সেইগুলোর তো বিচার হতেই হবে। এগুলো খুবই জাতীয় দাবি। এটা দেশের এমন কোনো মানুষ নেই যারা সুস্থ বিবেক বোধ সম্পন্ন যারা এই গণহত্যার বিচার চান না। সেই গণহত্যার বিচারটা হতে হবে। এখন দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা এটি তো রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। তো সেই দাবি যারা করেন তাদের দাবি তো যৌক্তিক, কারণ তারা তো দাবি করতেই পারেন। যে কোনো রাজনৈতিক দল তাদের দাবি কিন্তু করতে পারেন। সুতরাং তারা কোনো দাবি করে তারা রাজনৈতিক তাদের অবস্থানকে প্রকাশ করছেন। যে দ্বারা আবার কেউ রয়েছেন যে তারা মধ্যবর্তী অবস্থানে আছেন যে জনগণ সিদ্ধান্ত নেবে। তো জনগণের সিদ্ধান্তটা সেটা কেমন হবে, সেটি হতে পারে যে ভোটে তাদের প্রত্যাখ্যান করা। আমি জানি না সেই জনগণের সিদ্ধান্তটা কেমন হবে, কিন্তু আমি মনে করি যাই হোক সেটি একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। বাংলাদেশে কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধের উদাহরণ নাই তা না। মানে শেখ হাসিনা সরকার পতনের কয়েকদিন আগেই তো জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল। তার আগে কিন্তু তাদের নিবন্ধন বাতিল করেছিল যে হাইকোর্টের একটা রিটের মাধ্যমে। সেই প্রক্রিয়াগুলো আমরা জানি, নিবন্ধন এবং তার যে আপনার প্রতীক এগুলো বাতিল করেছিল এবং ওইটা আবার ব্যর্থ হয়েছে। আপনি দেখেন জামায়াত ইসলামকে যে নিষিদ্ধ করেছে, এটা হচ্ছে কিন্তু শেষ একটা ত্রুপের তাস হিসেবে আওয়ামী লীগ ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি, সেটা কাজে আসেনি। সুতরাং নিষিদ্ধ করার এই প্রক্রিয়াগুলো দেখা ভালো যে আমি কোন পদ্ধতিতে করবো। আপনি কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশে, আমাদের আইন আছে সন্ত্রাসী সংগঠন হিসেবে
তাকে নিষিদ্ধ করেছে। আপনি এই রাজনৈতিক দলটিকে সেভাবে করবেন কিনা, সেটা রাষ্ট্র চাইলে করতে পারে, সরকার চাইলে করতে পারে, কিন্তু সেটি নিয়ে আলোচনার প্রয়োজন আছে এবং তাই তো বিতর্কটা হচ্ছে, নয়তো আর বিতর্ক হতো না। সেই জায়গা থেকে আপনি দলটিকে কিন্তু বিচারের আওতায় আনা যায়। আমি বলি গণহত্যায়, আমি আপনাকে বলি যে কমান্ড রেসপন্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট, কমান্ড রেসপন্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ একজন লোক গণহত্যায় জড়িত হলেন, তিনি একটি কমান্ডের অধীন, সুতরাং তার যে কমান্ডার, তার যে ঊর্ধ্বতন, তারা কিন্তু এই বিচারের আওতায় চলে আসেন। তো সেই কমান্ড যদি একটি দল হয়, ক্লিয়ার করতে চাই, সেই দল হলে সেই কমান্ডের, সেই দলটির কিন্তু বিচার হতে পারে, এটি কিন্তু আইনের বাইরে না। তো এই যে আমাদের আপনার এখন যে আইনটি রয়েছে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই আইনটি কিন্তু সংশোধনের কথা ছিল, যে এখানে কিন্তু ব্যক্তির বিচারের সুযোগ আছে, এখানে কিন্তু আপনি দেখবেন দলের বিচারের সুযোগ নাই। তো সেটি যদি ধরেন জাতীয় ঐক্য হয়, সবাই যদি সেটা চান, তাহলে সেখানে আইনের সংশোধন করা সম্ভব। আইনের সংশোধন করে এই দলটিকে বিচারের আওতায় নেওয়া যায়। বিচারের মাধ্যমে করলে কি হয় জানেন, আপনি একটি কোষ্ঠী পাথর দিয়ে গেলেন যে তাকে আমি যে নিষিদ্ধ করলাম সেটি যথার্থ হলো কিনা, তখন কিন্তু আপনার কথা থাকবে না। সুতরাং একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরো জায়গাটা আমি মনে করি সলিউশন হওয়া দরকার। যারা দাবি করছেন নিশ্চয়ই তাদের একটু অবস্থান আছেন, যারা মধ্যবর্তী অবস্থান আছে তাদেরও তো অবস্থান আছে। সুতরাং এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখা উচিত বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। মনিয়াপা, আপনাদের আসলে দলীয় অবস্থান খুব একটা স্পষ্ট না, এবং আজকেও আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন প্রশ্ন করা হয়েছেন, তখন তিনি বলেছেন যে আমি এই বিষয়টি নিয়ে এখন কমেন্ট করব না, দয়া করে অন্যদিকে ডাইভার্ট করবেন না, এরকম সাংবাদিকদের বলেছেন। আসলে বিএনপির অবস্থানটা কি? বিএনপি বলছে যে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না, কিন্তু নিষিদ্ধ করার বিষয়ে আসলে বিএনপির অবস্থানটাকে যদি ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক হারুন ভাইকে শুভেচ্ছা। দেখেন, যে কথাটা হারুন ভাই বললেন, আমি আসলে আইনের মাধ্যমে কথা বলতে পছন্দ করি। যেটা হচ্ছে সব কিছুই হচ্ছে ঠিক আছে, আইনের মাধ্যমে হলে তো দোষের কিছু নাই, যে কোনো কিছু। আপনার জামাতকে আওয়ামী লীগ 15.5 বছর টর্চার করেছে, অস্বীকার করার কিচ্ছু নাই। বিএনপি কেউ করেছে, কিন্তু জামাতকে একদম উৎখাত করার জন্য করেছে, নিবন্ধন বাতিল করে দিয়েছে। এবং আওয়ামী লীগের মৃত্যুর মানে এই যে 5ই আগস্টের একদিন আগে, সম্ভবত একদিন বা 1.5 দিন আগে তারা জামাতকে ভ্যানিশ করে দিল। সেদিন সম্ভবত এই টিভিতে বা কোনো জায়গায় আমরা এইরকম বলেছিলাম যে জামাতকে যে বিকুল, এটাই শেষ না। তো সেটা যদি তার পক্ষে, যদি তার যে কোনো মানুষ দুঃসময়ে সে খুব খারাপ লোক, কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রত্যেকটা মানুষকে দিতে হবে। আওয়ামী লীগকে দিতে হবে। আওয়ামী লীগ যদি মানুষের মধ্যে পড়ে, তাহলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, চোরকে ডাকাতকে, একটা চোরকে যখন ফাঁসিতে নিবেন ডাকাতকে, তখন সে আত্মপক্ষ কেন সে ডাকাতি করেছে কিনা, সে করেছে কতটুকু করেছে, এটা তো জানার তার অধিকার আছে, সরকারের রাষ্ট্রের আছে। আমি মনে করি যে কথাটা প্রথমে আজ চিফ অ্যাডভাইজার প্রথমে বলেছিলেন দায়িত্ব নেওয়ার পরে, আমি ক্ষমতা বলবো না, যদি ওনারা ক্ষমতা মনে করছেন, দায়িত্ব নেওয়ার পরে উনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। হ্যাঁ, তো এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, তারপরে নিয়ে এটা নিয়ে কিন্তু কথাটা উঠলো। কেউ বলল যে কেন করা হবে, কেউ বলল কেন করা হবে না। হ্যাঁ, এই ধরনের সমালোচনা, বিতর্ক। আমার কথা হলো যে যেটাই হোক না কেন, আমাদের দেশে সবচেয়ে যেটা বেশি সমস্যা সেটা হলো আইনের অনুশাসন। এই আইনের অনুশাসনটা চালু করলে বিচার বিভাগ যদি তার মর্যাদা পায়, স্বাধীনতা পায়, বিচার বিভাগ নিজেই ঠিক করুক না সে কি করবে, কতটুকু। অনেকগুলো 100 জনের যদি 99.99 জনই যদি খারাপ হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠ নিয়ে গণতন্ত্র, আমরা কি দেখি না কি হয়। এখন আমি মামলা করলাম 50টা মামলা, 49.49টারই আপনার ম্যারিট নেই, তাহলে তো হলো না। আমাকে হিসাব করেই কাজ করতে হবে। তো হিসাব করে কতটা এই দেশের রাজনীতিবিদরা করে, সেটাই হলো বড় কথা। বিএনপি যে জায়গা থেকে কথা বলছে, আমি মনে করি ভীষণভাবে যৌক্তিক জায়গা। কারণ বিএনপি কালকে, আপনার মনে আছে যে এই সরকার আসার পরে কোন একটা দল বলেছিল যে এক জালিমকে বিদায় করে আরেক জালিমকে নিয়ে আসবো। তো এই যে কথাগুলা, তো যে এক জালিমের কথা বলছে তাদের একটা কারণ দেখায়, যদি সন্ত্রাসী সংগঠন বলে, ছাত্রলীগ, ছাত্র দল বা ছাত্র শিবির বা ছাত্র যেটাই সংগঠন, এরা কিন্তু মানে 1/11 পরে এরা কিন্তু অঙ্গ সংগঠন না, এরা হচ্ছে সহযোগী সংগঠন। সেটাকে আপনি নিষিদ্ধ করলেন কি করলেন সেটা অন্য হিসাব, সহযোগী সংগঠন। তো আপনার
দলটাকেই যদি আপনি নিষিদ্ধ করে দেন তাহলে তো এটা 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 আবার খারাপ। আপনার যে একই কারণটা যদি একই আপনি ধরায় দেন, যেখানে গেল আমি আমি আমার লোক দাঁড়িয়ে থাকলো, তাকে মেরে ফেললো, তো সে সহিংসতা শিকার। কিন্তু সহিংসতা শিকার আমরা বিগত দিনে কি দেখেছি, যে সহিংসতা শিকার তার মামলা পুলিশ নেয় নাই, যে সহিংসতা করেছে তারই মামলা নিয়েছে, সে মেরেছেও মামলাও করেছে, আবার জেলও খাটিয়েছে তার আত্মীয় স্বজনদেরকে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এটাকে আমরা আইনের জন্য রেখে দিতে পারি, আইনের জন্য রেখে দিতে পারি। তবে রাজনীতি করার অধিকার এই দেশের নাগরিক যদি হয়, যদি ৭১-এর যদি আপনার বিপক্ষে কাজ করার পরেও দেশে রাজনীতি করতে পেরে থাকে এত বছর, ৫৪ বছর এখনো, তাইলে আপনার সবাই করতে পারে। তবে শাস্তি, যে যত খারাপের শাস্তি হওয়া উচিত, এটা আমি সবসময় বলি। পৃথিবীতে আসলে গণহত্যার সঙ্গে জড়িত, যেমন আমরা যদি নাৎসি পার্টির কথা চিন্তা করি, তাহলে আসলে কয়টা গণহত্যার সঙ্গে জড়িত দল আসলে রাজনীতি করতে পেরেছে পরবর্তীতে, নাকি সেটা আসলে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ হয়েছে, নাকি আপনাদের রাজনৈতিক ক্যালকুলেশনগুলো আসলে সেটা কিন্তু আপনার নাৎসিদের যেভাবে ট্রায়াল করেছে আপনি দেখেছেন, আমরা দেখেছি, সেটাই কিন্তু নিষিদ্ধ কিন্তু এমনি হয় নাই। এটা কিন্তু ওই ট্রায়ালে ওই বিচার হতে হয়েছে। কিন্তু এখন যেটা আপনি হুট করে তো বললে হলো না। আমি হুট করে আন্দাজে একটা কথা বললাম, লাইক আপনার যে এই যে কয়েকদিন যাবত যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো আসার কথা না, ফেসে আসার কথা না, সেগুলো আসছে। আমি কথা জানলে যে সব কথা বলতে হবে তা না। আমি কাকে বাঁচিয়ে রাখবো, কাকে বাঁচিয়ে রাখবো না, আমার সার্বভৌমত্ব যার হাতে, আমি তাকে কতটা বাঁচিয়ে রাখতে পারি। আমি যদি না বাঁচাই, সে আমাকে কিভাবে বাঁচাবে? আমি যদি নিজেই আমার সার্বভৌমত্বকে গলা টিপে মারি, সার্বভৌমত্ব আমাকে কিভাবে বাঁচাবে? তো সেই জায়গায় যখন একজন সেনাপ্রধান যখন বললেন যে দেশের অবস্থা খারাপ, আপনারা এমন কিছু করেন না, কাদা ছোড়াছুড়ি করেন না যে দেশের সার্বভৌমত্ব নিয়ে সমস্যার সৃষ্টি হয়। আমরা কিন্তু সেদিন মনে করেছিলাম যে কি এমন হলো, যে এমন তো কিছু আমি দেখছি না আমরা। কিন্তু গত ২-৩ দিন যাবত যা দেখছি, তাতে তো মনে হয়েছে উনি জেনে বুঝেই বলেছেন যে এরকম হতে পারে, কারণ তাদের গোয়েন্দা সংস্থা আছে। আমাদের এরকম কিছু নেই, আমরা বললে পরে বুঝি, নইলে বুঝি না। তো এই যে জিনিসগুলো, যে সরকারের গোয়েন্দা সংস্থা, সেটাই তারা জেনেছিল বলে আগে বলেছে, আমি এটাই বলছি, তারা বলেছিল। যে জিনিসগুলো হচ্ছে এগুলো তো খুবই দুঃখজনক। উপদেষ্টারাও তো বলছেন, এই যে উপদেষ্টারা, সেটাই যে বুকে পাথর চাপা দিয়ে থেকে শুরু করে যে কথাগুলো, এগুলো তো বলার কথা না, এগুলো তো জানার কথা না। আমাদেরও তো রাগ উঠলে আমরা অনেককে, যদি সত্যি ঘটনা হয়েও থাকে, আমাদেরও রাগ দুঃখ উঠলে আমরা সন্তানদেরও অনেক কিছু বলি, আমরা সন্তানরাও মা বাবাকে অনেক কিছু বলে। কিন্তু এগুলা কি সবসময় মনে রাখে নাকি? ওটা সবসময় সবকিছু তো এটা বলার যে কথা না। তো অথচ এইখানে কতটা সত্য, আমার কথা হলো যে দিক সত্যই হয়, তাহলে ১১ তারিখের ঘটনা কেন ২০ তারিখ পর্যন্ত আসলো? অসংখ্য ধন্যবাদ। এই একই প্রশ্ন আমি হারুন ভাইকে করতে চাই যে ১১ তারিখের ঘটনা কেন ৯ দিন বিলম্ব করে, মনি আপা যে প্রশ্নটা করলেন যে ৯ দিন বিলম্ব করে কেন প্রকাশ করা লাগলো, সেটি পিছনে আসলে আপনি কি দেখেন, কি যুক্তি দেখেন? আচ্ছা, এটা হাসনাত আবদুল্লাহ ভালো বলতে পারবেন যে তিনি ৯ দিন পরে কেন বলতেন। আমরা ধরেন একটা ধারণা থেকে বলতে পারি, বা জনমনে যে একটা প্রতীতি জন্মায় সেখান থেকে বলতে পারি। সেটি হলো যে ওনার সাথে ১১ তারিখে আমি দায়িত্ব নিয়েই বলছি, ১১ তারিখে এই বৈঠকটি হয়েছে। আচ্ছা, দায়িত্ব নিয়ে বলছি এবং আমি কথা বলেছি, আমি রিপোর্টার মানুষ, তো তা উনি তো গিয়েছিলেন। এখন উনি কোন স্ট্যাটাসে গিয়েছেন সেটি একটি বড় প্রশ্ন। আমি কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেটা, তার কিন্তু শীর্ষ পর্যায়ে আমি কথা বলেছি যে এটা দলীয়ভাবে তিনি গিয়েছিলেন কিনা, না তিনি দলীয়ভাবে যাননি। তাহলে ব্যক্তিগত হয়ে গিয়েছেন। তাহলে কি ব্যক্তিগত বললেন? জুলাই আন্দোলনের নেতা হিসেবে গিয়েছেন। ওকে, সুতরাং তাহলে নাগরিক পার্টি তো এই দাওয়াতটি পায়নি। প্রশ্ন কিন্তু সেখানে, নাগরিক পার্টিকে তো ডাকেনি, ডেকেছে তাকে। তো উনি গিয়েছেন, কেন গিয়েছেন উনি ভালো বলতে পারবেন। কিন্তু যাওয়ার পরে যদি এমন কিছু হয়ে থাকে যেটা জাতিকে জানানো দরকার, ইমিডিয়েটলি জানানো আমি প্রয়োজন মনে করি। তো আপনি যখন ৯ দিন পরে আপনি এটা জানাবেন, তখন আমি একটা প্রপোজিশন ড্র করতে পারি। সেটি হচ্ছে, আপনি প্রধান উপদেষ্টা যখন বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নাই, তারপরেই আপনি এই বিবৃতিটা দিলেন। আপনি কোরিলেশনটা দেখেন, এর মানে কি? এর মানে হচ্ছে যে ভিতরে বিষয়টা ছিল আপনার মনে হয়েছে এখন প্রকাশ করা দরকার, কিন্তু আপনি সেটা তখন প্রকাশ করেননি কেন? এটি কিন্তু বড় প্রশ্ন। মানে আপনি বলছেন আরও অনেক রাজনৈতিক দল ওখানে গিয়েছিল, বা রাজনৈতিক দলকে ওখানে এরকম উপদেশমূলক কথাবার্তা বলা হয়েছে।
অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এটা প্রকাশ্যে আনেনি। এখন ইন্টারনালি আমি যা জানি মেবি তারা আরও ব্রিফ করেছে, কিন্তু কোনো রাজনৈতিক দল, আমি যখন প্রশ্ন করেছি বিএনপি, আপনার তারপরে কমিউনিস্ট পার্টি, তারপরে আরও কয়েকটি রাজনৈতিক নেতাদের যখন নুরুল হক নূর, যে আপনাদের ডেকেছিল কিনা, আপনাদের কোনো ব্রিফ করেছিল কিনা, তখন তারা কিন্তু এটা স্বীকার করছেন না। না, তারা তো রেজিস্ট্রি ভুক্ত দল। হ্যাঁ, নাগরিক পার্টি তো নাগরিক পার্টির পক্ষ থেকে তো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে উনি যাননি, এটা নাগরিক পার্টি আমাকেই ক্লিয়ার করেছে। উনি গেছেন ব্যক্তিগত বা জুলাই আন্দোলনের নেতা হিসেবে। আমার কথা হলো যে রাষ্ট্রের যদি এই আলোচনা, আমি সবসময় মনে করি যে সেনাবাহিনী কখনোই আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, করা উচিত না, এবং আমরা দেখি এটা তারা করেও না। জাতীয় জরুরি প্রয়োজনে তারা অবশ্যই দায়িত্ব নেয়, এটা আমরাই তাদেরকে দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করি। কিন্তু যদি এরকম কোনো আলোচনা হয়েই থাকে তাহলে সেটি আমি বাইরে কতটা প্রকাশ করব? মানে একটা আলোচনা যেখানে আমি ডিসএগ্রি করলাম, তো সেটি আমার তখনই বলা উচিত, এবং আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো প্রকাশ করবেন সেটি, কারণ হচ্ছে যে একটা জিনিস আমার মনে রাখতে হবে, কারণ এটা তো ইনস্টিটিউশন, সেনাবাহিনী আমাদের একটি প্রতিষ্ঠান। আপনি দেখেন নাগরিক পার্টির পক্ষ থেকেও কিন্তু আজকে বলা হয়েছে যে এভাবে প্রকাশ্যে এবং ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলা ঠিক হয়নি, এটাও কিন্তু আজকে বলেছেন, তারাই বলেছেন। তো সেটা, সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক তারা, এবং তাদের ব্যাপারে কথাবার্তা বলার ব্যাপারে আমরা সতর্ক বলতে আমি যেটা বুঝাচ্ছি, আমাদের তাদের প্রতি শ্রদ্ধা রেখে সবসময় ভালোবাসা রেখে এই কথাগুলো বলতে হয়। আমি এমন কোনো কথা বলবো না যাতে এগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হলে কী হবে জানেন তো? আমরা তো একটি আপনার ক্রিটিক্যাল সময় দিয়ে পার হচ্ছি। তো আপনি এটা যদি হয় তাহলে যেটা হবে, সংকট আরও বাড়বে। আমরা তো 5ই আগস্টের পরে যেটা চেতন, যে উদ্বুদ্ধতা বা একটি গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় তো আমরা যেতে চাই, একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শুরু হচ্ছে, সেটা বাধাগ্রস্ত যে কাজে হতে পারে সেই কাজগুলোকে অবশ্যই আমাদের ডিমাইজ করতে হবে, সেগুলোকে আমাদের সামনে না এনে ভিতরে আলোচনা করে সেটেল করতে হবে। তার মানে হারুন ভাই, দুইটা তথ্য আপনি যেহেতু এটা নিশ্চিতই করছেন, তার মানে দুইটা তথ্য যে আসলে আওয়ামী লীগের পুনর্বাসনের যে আলাপ সেটা কিন্তু আসলে চলছে। আর একটা প্রশ্ন, না, সেটা আমি বলছি না, বলছি যে উনি যে গিয়েছিলেন এটি আমি নিশ্চিত। তার মানে গিয়েছেন এবং সেটি আসলে নাগরিক পার্টির পক্ষ থেকে তিনি জানেন, তার মানে ব্যক্তিগত উদ্যোগে সহযোগে কি নিয়ে আলোচনা হয়েছে সেটি তো, আর উনি যা বলেছেন সেটি আমি শুনেছি, কিন্তু আমি যেখানে কথা বলেছি তারা আমাকে ডিটেইলস আর বলেনি। জি, অসংখ্য ধন্যবাদ। তার মানে একা একা যাওয়া সেটাও তো আসলে একা না, উনি তো বলছেন দুজন গিয়েছেন, আমি ওনার উপস্থিতি নিশ্চিত হয়েছে যে উনি গিয়েছেন। জি, সেটিও আসলে আপনি একটি নতুন তথ্য দিলেন আমাদেরকে। আমি একটু নিরুফার আপা আপনার কাছে একটি অন্য প্রশ্ন করতে চাই। সেটি হলো যে আজকে আপনি দেখেছেন যে এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে ভোটারদের যে বয়স সেটি 16 করার এবং প্রার্থী নির্বাচন, অর্থাৎ জাতীয় নির্বাচনে বা এমপি নির্বাচনের জন্য প্রার্থীর বয়স 23 বছর করার জন্য নির্বাচন কমিশনের সুপারিশ দিবে। আপনি আসলে বা দল হিসাবে বিএনপি এটাকে কিভাবে দেখে? বিএনপি তো খায় দায় কাজ নাই। বিএনপি একটা পরিপূর্ণ একটা দল, পূর্ণাঙ্গ একটা দল, বহুদিনের ত্যাগী একটা দল। বিএনপির এত কাজ নাই। সারা বিশ্বে যখন 18 বছর করে, কোথাও আমার মনে হয় না যে 16, 17, 15 বছর, তাহলে তো জন্মের পরে কি বলে জন্ম নিবন্ধন দিয়েই ভোট দেওয়া যায়। তাদের তো এক একজনের সংস্কারপন্থী একবার বলে যে প্রক্সি ভোট দেওয়া যাবে প্রবাসীরা, আবার এইখানে এতদিন শুনলাম 17 বছর, এখন আরও 1 বছর আগায় গেল। কারণ এইসব করেও কোনো লাভ হবে না, এটা তো হবেই না, এটা তো মানবেই না কেউ, এই দুইটার একটাও মানা হবে না। আর পাশাপাশি আপনার এই 16 বছর দিলে কেন, 16 বছর কেন, 10 বছর দিলেও তাদের লাভ হবে না। আমি এইটুকু বলতে চাই। কি লাভ প্রত্যাশা করছে বলে তারা লাভ প্রত্যাশা করছে যে সারা বাংলাদেশের যত ছোট ছোট বাচ্চারা যারা ভোটার আরো হবে, এমনি 2-3 কোটি ভোটার বেশি যারা ভোট দিতে পারে না এই পর্যন্ত, তাদের পাশাপাশি আরো নতুন আরো কিছু ভোট বাড়বে। হ্যাঁ, তো এই ভোটগুলা তাদের পক্ষে যাবে। এত সহজ না, এত সহজ না। রাজনীতি করতে করতে আমরা প্রায় বুড়ো হয়ে যাচ্ছি। আর রাজনীতি না করে যদি রাজনীতির অভিজ্ঞতা অর্জন করা যায়, পৃথিবীতে সব কিছু কেনা বেচা হয় রাজনৈতিক অভিজ্ঞতাটা ছাড়া। আপনি 18 বছরটা 16 বছর করে দিলেন, আপনি 10 বছরই করে দিলেন, আপনি কতটুকু উপকার করতে পারবেন? এই যে উপকারটা এই যে করতেছে, আপনার যেখানে গভর্নমেন্টকে আপনি বলতে পারেন, আপনার কোনো প্রবলেম হলে গভর্নমেন্ট এটার জন্য দায়ী, কারণ গভর্নমেন্ট ওই দায়িত্ব নিয়েই দেশ চালায়। গভর্নমেন্টের আন্ডারে সেনাবাহিনী, গভর্নমেন্টের আন্ডারে অন্য অন্য সেক্টরগুলো, আপনি তো সেটা গভর্নমেন্টকে বাদ দিয়ে অন্য কাউকে বলতে পারেন না, এইভাবে বাই নেমে বলতে পারেন না। তার মানে কি, আপনি চরম ইস্ত্রে পাকা হিসেবে যা ইচ্ছা তাই বলছেন।
যা ইচ্ছা তাই বললে তো যা ইচ্ছা তাই হয়ে যাবে না। হুম। দেশটা তো এরকম না। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় তারা প্রমাণ পেয়েছে। গত পরশুদিনও আমরা বরিশালে আপনাদের টেলিভিশনগুলোর বরাত দিয়ে বলতে পারি দেখেছি যে কি হয়েছে ওখানে। হুম। তো এই যে যত না আপনার পাওয়ার লোক তার চেয়ে বঞ্চিতরা অনেক বেশি। যত নারীরা এই জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি, এই যে নারীরা তাদের জীবন দিয়ে সামনে দাঁড়িয়েছে, ভাইদেরকে বাঁচিয়েছে, আজকে কোথায় তারা? তারা তো অন্তর্ধান হয়ে গেল। আমরা তো এখন কাউকে ওরকম দেখি না। আমরা এখন ওই বিরল প্রজাতির মতো একটা দুইটাকে ধরে এনে দাঁড় করিয়েছে যারা কিনা ছিল না। যারা ছিল, যারা রাত ৩টা ৪টা ২টায় মিছিল করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ একসাথে মিলে, এবং নারীর সংখ্যা সেখানে বেশি ছিল, কই তাদের তো আমরা এখন দেখি না। তো সেইখানে বঞ্চিতরাই তাদের ধরবে। এখানে 16 বছর করলেও যা, আপনার 18 বছর করলেও তাই, 10 বছর করলেও তাই, বঞ্চিত আমি হারুন ভাইকে একই প্রশ্ন করতে চাই, আপনার কি মনে হয় কিনা আসলে নাগরিক পার্টি, যেটি আসলে জাতীয় নাগরিক পার্টি নামে যে দলটি আসলে আত্মপ্রকাশ করেছে, তারা নিজেদের একটা সুবিধা করতে চাওয়ার জন্য কিংবা নিজেদের ভোট কিছু বাড়ানোর জন্য, যেহেতু মানে তরুণ এবং যুবকরাই আসলে এই আন্দোলনে বিশাল একটা স্টেক হোল্ডার ছিল, এই সুপারিশটি তারা করতে চাচ্ছেন, আপনার এটা মনে হয় কিনা? আমার মনে হওয়া দিয়ে আমি আপনাকে জবাব দেব না। যে তাদের যে দাবিটা, তাদের এটা একটা দাবি। আমি একটি রাজনৈতিক দল নানা ধরনের দাবি করতে পারে। তো তাদের দাবি হচ্ছে ভোটার হবে 16 বছর আর প্রার্থী 23। তো তারাই দাবি করতেই পারেন, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। আমি এর ভিতরে কোনোই সমস্যা দেখি না। কিন্তু এই দাবিটি মানা হবে কিনা, মানার মতো এই মুহূর্তে সময় আছে কিনা, এটা নিয়ে তো আরো পর্যালোচনা। সংবিধান সংস্কারের প্রয়োজন। এখন ধরেন যে আমাদের যদি আপনি টার্গেট ধরেন, আমাদের দরকার কি? দরকার হচ্ছে মিনিমাম সংস্কার, অর্থাৎ একটি সুষ্ঠু, গণতান্ত্রিক এবং নিরপেক্ষ, সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ইমিডিয়েটলি যেটি সম্ভব সেটি করে একটি নির্বাচনের দিকে যাওয়া। আর এর ভিতরে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এগুলো তো অবশ্যই জাতীয় দাবি। কিন্তু আমরা এই মুহূর্তে এই জিনিসগুলো যদি থাকে, দাবি হিসেবে থাকুক, এটা আরও পর্যালোচনা হবে। যারা পরবর্তী নির্বাচনে আপনার দায়িত্ব পাবেন, জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবেন, তাদের কাছে ওই দাবি থাকতে পারবে, সেটি নিয়ে আলোচনা হতে পারবে। আমি যে জিনিসটা বারবারই বলি যে আপনার এই যে 16, 14 বা এই 16 বছরে কিন্তু ভোটার আছে সারা দুনিয়ায়, ভোট দেওয়ার সিস্টেম কোনো কোনো দেশে আছে, ইউরোপের। কিন্তু আমাদের দেশটা সেই পর্যায়ে গেছে কিনা, এগুলো কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। আমি ইউরোপের একটা জিনিস আমি এখানে চালু করে দেবো, সেটি আমার দেশের জন্য ফিট কিনা, এই বিষয়গুলো পর্যালোচনার বিষয়। যেখানে এনসিপির এখানে আসলে কোনো প্রতিনিধি নেই, আমি যদি একটু আপনাকে তাদের পক্ষ নিয়ে প্রশ্ন করতে চাই, যেহেতু এই গণ অভ্যুত্থানে আসলে এই তরুণ যুবক 16 কেন, আরো 10, 12, 14 বছরের মানুষ আমরা দেখেছি যে রাস্তায় নেমেছিল, তাহলে কি তাদের আসলে ততটুকু রাজনৈতিক ম্যাচুরিটি বা পলিটিক্যাল কনসাসনেস আসলে এর মধ্যে গড়ে উঠেছে বলে কি আমরা ধরে নিতে পারি কিনা? অবশ্যই তারা রাজনৈতিকভাবে সচেতন নয়। একটি স্বৈর শাসকের পতন কিভাবে ঘটাবে সেটি তাদের দেশে ক্যাপাসিটি, সেই নেতৃত্ব তো ছিল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। সেক্ষেত্রে সেটা দাবি করতে পারে, মানে এটা তো দাবির বিষয় না। একটি দেশে যখন গণ অভ্যুত্থান হয়, ছাত্র জনতারা, সেটি একটি মানে এরকম ঘটনা তো আমাদের মহান মুক্তিযুদ্ধের পর আর ঘটেনি। আমরা একটা অভূতপূর্ব ঘটনা, সেটি একটি ফলাফল। আপনি খেয়াল করেন, এর মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশে। তো এখন যদি এটা মনে করা হয় যে বিএনপি এই আন্দোলনে ছিল না, বিএনপির কেউ আন্দোলনে ছিল না, জামায়াত ইসলামের কেউ আন্দোলনে ছিল না, বা অন্য যারা রাজনৈতিক আছে, মানে এখানে ধরেন স্বৈরশাসক তার সহযোগী ছাড়া আর সবাই তো আন্দোলনে ছিল, নেতৃত্বে স্টুডেন্টরা অবশ্যই ছিল। সুতরাং এইটা কিন্তু এখন আমার আর তোমার না। এখন বিষয়টা হচ্ছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে কি দরকার। এখন যদি বলে যে আমাদের ভোটার বাড়াতে, আপনি যেটা প্রশ্ন করেছেন, আপনি কিন্তু তাদের হয়ে প্রশ্ন করেছেন, আমাদের ভোটার বাড়াতে এটা করা দরকার, তাহলে এইটা তো আর যৌক্তিক হলো না। আপনি একটি সংস্কার প্রক্রিয়া বলেন, যাই বলেন, সেটি কোনো একটি রাজনৈতিক দলের দিকে তাকিয়ে হয় না। দেশের সার্বিক চিন্তা ভাবনা করে, দেশের আর্থসামাজিক অবস্থা, প্রেক্ষাপট, রাজনৈতিক ম্যাচুরিটি সব মিলিয়ে সেই সিদ্ধান্তগুলো হতে হয়। এবং সংস্কারের আরও অনেক প্রয়োজন আছে, কিন্তু সংস্কার একটি অব্যাহত প্রক্রিয়া, যুগ যুগ ধরে হবে। আমি বলছি যে বিষয়গুলো আমাদের এখন কি করা দরকার, সব দল, আপনি টেবিলটা আমি ঠিক করি যে 1-2 সব দল একমত, টেক করেন এগুলো। 3 কিছু দলের মধ্যে পার্থক্য আছেন, শর্ট আলোচনা করেন, যদি হয় হবে। কিন্তু যে কয়টা ঐক্যমত হবে সে কয়টা নিয়ে আগায় যান, বাকিগুলো একটা কনসেনসাস নিয়ে আসেন, নিয়ে এসে একটা চার্টার তৈরি করেন যে নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট উইল সলভ ইট। জি, অসংখ্য ধন্যবাদ। হারুন ভাই যেটি বলছিল যে 1-2
3-4 মানে যেটা আসলে একমত হচ্ছে সেটিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে ঐকমত্য কমিশনের যে প্রশ্ন, সেই প্রশ্নের ধরন নিয়েও একটি প্রশ্ন তৈরি হয়েছে। মানে তারা যে সুপারিশ মালাগুলো দিয়েছিল সেটির যে একমত দ্বিমত এরকম যে ছক আকারে দিয়েছিল সেটি নিয়ে আসলে তৈরি হয়েছে, সেটা আপনারা মানে কি কি সমস্যা সেখানে দেখছেন বা আপনি সেটা পর্যালোচনা করেছেন? সেখানে যে যে প্রশ্নগুলো বিএনপি দেখছে যে তারা যেভাবে দিয়েছে সেটা বিএনপি তো নিশ্চয়ই বলেছে যে এইভাবে একমত দ্বিমত ছোট 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 আকারে। বিএনপি একটা বড় দল, অন্যরা যেভাবে বলবে বিএনপি ওইভাবে হয়তো চিন্তা করবে না। ধরেন কেউ বলবে যে সংখ্যানুপাতিক ভোটটা, সংখ্যানুপাতিক তো বিএনপি কখনোই কোনোভাবেই সম্ভব না, তো বিএনপি তো এটার মধ্যে দিয়েই যাবে না, তো অনেক অন্যের সঙ্গে তো মিলবে না। কিন্তু অন্যের সঙ্গে না মিললে বিএনপির বড় দলটাকে কিভাবে কনভিন্স করতে হবে এটা তারা ভালো মতো জানা উচিত আমি মনে করি। আর যদি ঐক্যমত্য না হয় তাহলে তো সংস্কার যেটুকু আগানোর কথা সেটুকু আগাবে না। কনভিন্স করার উপায় কি আসলে? কনভিন্স করার উপায় তাদেরকে দলের নেতাদের সাথে প্রতিনিয়ত বসতে হবে। প্রতিনিয়ত আমি এক সাগর লিখলাম, লিখার পরে আমি ডাকলাম, তারপরে এক সাগর জানানোর জন্য আবার টাইম নিলাম, টাইম নিয়ে এই যে হাজার হাজার পেজ, এগুলো কিন্তু একটা ব্যাপার। আমি যে কথাটা বলতে চাই যে যেমন ধরেন ব্রিটেনের সংবিধান, এটা অলিখিত সংবিধান, এটি কিন্তু প্রায় 800-900 মতো 850 মতো সংবিধান সারা বিশ্ব একসময় চালিয়েছে তারা। এখনও তারা অনেক পৃথিবীর গণতন্ত্রের মধ্যে একদম 2-1টা দেশের মধ্যে অন্যতম, এবং তারা ওই অলিখিত দিয়েই চালাচ্ছে তাদের প্রথাগত সংবিধান এগুলা। তো তারা যদি ওটা চালাতে পারে আমরা কেন পারি না? আমাদের এইখানে কাহিনীটা কি? আমাদের এইখানে অনেক রকমভাবে এটারে কঠিন করে ফেলা হয়, একদম সরল একটা জিনিসকে কঠিন করে তোলা হয়। যেমন আমরা যারা সংসদে ছিলাম আমি বুঝি যেটা যে সংবিধানটাকে সহজভাবে বলার, সহজভাবে পাঠ করা সাধারণ মানুষের জন্য না, এটারে এমনভাবে শব্দগুলো চয়নগুলো এমনভাবে থাকে যে এটারে পড়ার জন্য আরেকটা ডিকশনারির দরকার পড়ে। তো এই জায়গাটা সহজ করে দেওয়া ভালো। যেমন ধর ইংরেজি শব্দের অর্থ একই, যেমন কি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা বাংলাতে ওটা কিন্তু 2 রকম অর্থ হয়ে গেছে। হ্যাঁ, অর্থ কিন্তু 2 রকমই হয়েছে। তো বাংলায় 2 রকম অর্থটা হবে কেন? প্রজাতন্ত্র না জনতন্ত্র, জনগণতন্ত্র। এই যে এগুলা এই জিনিসগুলা এই আগেও কঠিনতম জায়গা দিয়ে আমরা গিয়েছি। আমরা চাই এই জায়গাগুলো সহজ হোক এবং আরো ছোট ছোট আকারে হোক। ছোট ছোট আকারে হলে সহজভাবে সমস্ত মানুষগুলা, একটা কৃষক সেও তার সংবিধান নিয়ে কথা বলবে, একটা শ্রমিক সেও তার সংবিধান নিয়ে কথা বলবে। সবার জন্য সংবিধানটা হাতের তালুতে তুলে দিক না, সমস্যাটা কোথায়? ঐকমত্য কমিশনের যে প্রশ্ন সেগুলো নিয়ে আপনাদের আসলে আপত্তি কি অনেক বেশি না কম, একটু জানতে চাচ্ছি। এটা আমাদের দলের নেতা আমাদের সালাউদ্দিন ভাই দেখছেন এটা নিয়ে যে সংস্কার। আপনাকে আমি শেষ প্রশ্ন করতে চাই। উনি বলবেন, উনি যখন এটা প্রায় ফুললি বলবেন ওনাদের কোথায় কোথায় সমস্যা, তখন আমরা বলতে পারবো, কারণ বিএনপির ওই কথাগুলো নিয়ে আমরা তো বলতে পারি না। আপনাকে আমি শেষ প্রশ্ন করতে চাই আপা, সেটি হচ্ছে যে তারেক রহমানের আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সবগুলো মামলাই খালাস হয়ে গেছে, মানে তিনি সবগুলো মামলাতেই খালাস পেয়েছেন। এখন আসলে তার দেশে ফিরছেন কবে? দেশে ফিরতে কোনো বাধা তো নেই, তাহলে আসলে আপনারা কি স্ট্র্যাটেজিক কারণে তাকে একটু বিলম্বে ফেরাবেন নাকি আসলে পরিকল্পনাটা কি একটু জানতে চাই। আসলে দেখেন, আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু প্রায় প্রতিদিনই একটা কথা বলেন, কথা বলতে গেলে যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এই জিনিসগুলো থেকে বোঝা যায় যে দেশটা একটা লম্বা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে। তো এই সব ষড়যন্ত্র মোকাবেলার জন্য উনি কিন্তু ওখান থেকেই যতটুকু পারছেন উনি চেষ্টা করছেন এক হাতে নিয়ন্ত্রণ করার জন্য, এবং তার প্রতি আমরা খুবই খুশি। ওনার ওই প্রয়োজন বোধটা আমাদের খুবই আছে, উনি দেশে ফিরুক এবং এই ষড়যন্ত্রগুলো কিভাবে মোকাবেলা করে কিভাবে দেশে ফিরবে, আমার মনে হয় যে খুব সত্বর ফিরবে, কিন্তু এখনো দিনক্ষণ দেওয়া হয় নাই। এবং এই মামলাগুলোর আবার কোনো আপিল টাপিল কোনো কিছু হয় কিনা, এই দেশে সব কিছুই সম্ভব। আপনি জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা মামলা এমন হয়েছিল যে সরকার আপিল করেছে, এটা কিন্তু এর আগে হয় নাই কখনো। তো অতএব আমরা দেখি, কিছুদিন আমরা অবজার্ভ করি, তারপরে আমরা 111-এর আসলে স্মৃতি কি আপনাদের আসলে অনেক বেশি প্রভাব রাখে কিনা আপনাদের আসলে কৌশল নির্ধারণ করার ক্ষেত্রে? শোনেন, প্রভাব যে রাখে না আমি তা বলবো না। এক কথা এই কারণে যে আমাদের দলের মহাসচিব ইতিমধ্যে কিছুদিন আগে কিন্তু বলেছেন
দেশ এখনো অনেকটা ১-১১ মতো করেই চলছে। তো এই যে এটা স্মৃতিচারণটা কখন আসে, যখন ওই সেম ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়, বা ওই কথাটা মনে রাখা, ওই কথার উপর বেস করেই কিন্তু আমাদের নেতা এতদিন পরবাসে আছেন। তো এই জিনিসগুলো আমাদের খুব হিসাব করে পা ফেলতে হচ্ছে, এই কারণে যে যারা আছেন তাদের ম্যাক্সিমামই বিএনপি ঠেকাও এই রাজনীতি নিয়ে তারা এগোচ্ছে। তাদের এগোনোর ধরনটা, নির্বাচন পিছানো সেটাও বিএনপি ঠেকাও, কারণ নির্বাচন দিলে বিএনপি চলে আসবে, নির্বাচন হবে কিনা এটাও বিএনপি ঠেকাও, সংখ্যানুপাত ভোট বিএনপি ঠেকাও, তারপরে আপনার গণভোট সেটাও বিএনপি ঠেকাও, কারণ বিএনপি আসলে তো এই সংস্কার নাও মানতে পারে, তো এই জন্য গণভোট। এই যে জায়গাগুলো প্রতি পদক্ষেপে প্রত্যেকেই প্রতিযোগী মনে করলে অসুবিধা হয় না, কিন্তু এনিমি মনে করলে অসুবিধা হয়। অসংখ্য ধন্যবাদ। হারুন ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হলো যে গণমাধ্যম সংস্কার কমিশন আজকে প্রধান উপদেষ্টা বরাবর সুপারিশ দিয়েছে, তাদের প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে অনেকগুলো সুপারিশ এসেছে। কতগুলো, যেমন ওয়ান হাউস ওয়ান মিডিয়া, মানে একটি প্রতিষ্ঠান বা একটি ব্যক্তি একটি গোষ্ঠী একটা গণমাধ্যম চালাতে পারবে। আর বাংলাদেশে দেখা যাচ্ছে যে একই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি গণমাধ্যম আছে, সেইগুলো আসলে যে এখন যদি এরকম একটি পরিবর্তন আনতে যাওয়া হয়, সেক্ষেত্রে কি কোনো ধরনের ঝুঁকি দেখেন কিনা সাংবাদিকতা এবং সাংবাদিকদের? পাশাপাশি বেতন স্কেল নিয়ে অনেক ধরনের সুপারিশ এসেছে, আরও এসেছে, আপনি আসলে সামগ্রিক মূল্যায়ন কি করেন? ঝুঁকি না, কিন্তু এটা কিভাবে হবে? ধরেন এখন তো একটি শিল্প গোষ্ঠী বা একই গোষ্ঠীর একাধিক সংবাদ মাধ্যম বাংলাদেশে আছে। আপনি ধরেন যে সেটা ডেইলি স্টার, প্রথম আলোই ধরেন না, আমি শুরু করি এখান থেকে। তো এখন এটা যদি একাধিক এটা যদি আমরা করতে যাই, তাহলে তাদের মালিকানার কিভাবে পরিবর্তন হবে, সেটি তো একটা দীর্ঘ প্রক্রিয়া। এখন এটি কি পরবর্তীতে যে সংবাদ মাধ্যম বা সংবাদ তার জন্য কার্যকর হবে, না এটার জন্যই কার্যকর হবে, এটি তো বোঝা যাচ্ছে না এখনো। আর আপনি যে বেতন কাঠামো বলছেন, সেটি ওখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে শেয়ার বিক্রি করার একটা অপশন রয়েছে। সেখানে কর্মচারীদের একটি শেয়ারের অংশ থাকবে যারা কাজ করবেন। তেমনি যদি আপনি পাবলিকালি শেয়ার যদি ফ্লোট করেন, তখন কিন্তু সাধারণ মানুষের মালিকানা এটা চলে যাবে। এটা খুব ইন্টারেস্টিং, মানে এটা পরীক্ষামূলকভাবে এটা কিন্তু আছে বিশ্বের অনেক দেশে, কিন্তু আমাদের এখানে সেটা কিভাবে কার্যকর হবে? কেননা অনেক শিল্প গ্রুপের কোনো 4-5টা এত সংবাদ মাধ্যম আছে। এখন তাদের যদি এভাবে চালাতে না দেওয়া হয়, তাহলে এগুলোর কারা দায়িত্ব নেবে? অনেকে তো বাংলাদেশে তো লোকসানি প্রতিষ্ঠানও আছে, তারা হয়তো বা অন্য কারণে এগুলো চালিয়ে রাখছেন। তো সেটি একটি, কেননা এখানে সংবাদ মাধ্যম তো, আমি সংস্কারের প্রস্তাব বাস্তবতার একটা জায়গা রয়েছে, আমি সেটা কিভাবে কার্যকর করব। এখন বেতন কাঠামো তারা বলছেন, এটা কিন্তু তারা একটা কথা বলেছেন যে ওয়েজ বোর্ডের ব্যাপারে তাদের কিছু করণীয় নেই, তবুও তারা মনে করেন যে নাইনথ মানে নবম গ্রেডে বেতন হওয়া দরকার। এটি হচ্ছে আপনার সরকারি যে আপনার প্রশাসন ক্যাডার বা বিসিএসসি যে একদম প্রথম যে জবটা, অর্থাৎ আপনি সহকারী সচিবের সেই বেতন স্কেলটা বলছে ভালো। কিন্তু আমি আপনাকে উদাহরণ দিই, আমার তো সাংবাদিকতার বয়স 23-24 বছর হয়ে গেছে। আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু এই স্টার্টিং স্যালারিটা আমাদের বিসিএস কর্মকর্তাদের স্টার্টিং স্যালারি চেয়ে বেশি ছিল, তারপর ক্রমান্বয়ে কমে গেছে। যাক, তারা আরও ঢাকা ভাতাটা তো অনেক কিছু বলছেন, আসলে পুরোটা আরও পর্যালোচনার বিষয় আছে। এটা তো একটা তাদের দিলেন, আমরা আরও আলোচনা করে বোঝা যাবে কি দরকার কি দরকার নেই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।